হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম বড় স্বপ্নের বড় জাদু, লিখেছেন ডেভিড জে শার্টার্স। তবে আজকের ভিডিও শুরু করার আগে বলি, এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর সেখান থেকে আপনারা এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলি শুনতে পারেন। তো চলুন শুরু করা যাক। বড় স্বপ্নের বড় জাদু, অধ্যায় 9। মানুষের প্রতি সঠিক মনোভাব রাখুন। সাফল্যের একটা মূল নীতি জানায়, মনের মধ্যে কথাগুলি গেঁথে নিন। নিয়মটা হলো, অন্যের সাহায্যে সাফল্য পাওয়া সম্ভব। আপনার বর্তমান অবস্থা ও আপনি ভবিষ্যতে যা হয়ে উঠতে চান তার মধ্যে একমাত্র বাধা হলো। ব্যাপারটা এভাবে ভেবে দেখুন, একজন এক্সিকিউটিভ তার কর্মচারীদের কাজের নির্দেশ দেয়, আশা করে তারা নির্দেশ শুনবে, তাদের ওপর নির্ভরশীল থাকে। অথচ তারা কাজ না করলে কোম্পানির প্রেসিডেন্ট কিন্তু কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করে না, বরখাস্ত হয় ওই এক্সিকিউটিভ। পণ্য বিক্রির জন্য সেলসম্যান জনসাধারণের ওপর নির্ভরশীল, তারা না কিনলে সেলসম্যান ব্যর্থ প্রমাণিত হয়। একইভাবে কলেজের ডিন শিক্ষাসূচি অনুসরণ করার ব্যাপারে নির্ভরশীল প্রফেসরের ওপরে। রাজনৈতিক নেতা ভোটের জন্য জনতার ওপর নির্ভরশীল, লেখক তার পাঠক বর্গের ওপর নির্ভর করে। একটি চেইন স্টোরের বিশাল ব্যবসায়ী অত বড় ব্যবসায়ী হয়ে উঠেছে কারণ কর্মীরা তার নেতৃত্ব স্বীকার করেছে, গ্রাহকরা তার বিক্রির কর্মসূচি মেনে নিয়েছে। ইতিহাসে এক সময় মানুষ বল প্রয়োগ করে অন্যের ওপর প্রতিপত্তি লাভ করত, শক্তির জোরে বা তার ভয় দেখিয়ে সকলকে অধীনস্থ রাখত। তখনকার দিনে নেতার অনুগামী হতে হতো, অন্যথা তার শিরশ্ছেদ করা হতো। তবে মনে রাখবেন, আজকালকার মানুষ হয় স্বেচ্ছায় আপনাকে সমর্থন করবে, তা না হলে একেবারেই সমর্থন করবে না। এবার প্রশ্ন হলো, ঠিক আছে, আমি কাঙ্ক্ষিত সাফল্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল, কিন্তু তাদের সমর্থন পাওয়ার জন্য আমার নেতৃত্ব যাতে তারা স্বীকার করে নিতে নেয়, সেজন্য আমায় কি করতে হবে? এক কথায় উত্তরটা হলো, মানুষের প্রতি সঠিক মনোভাব পোষণ করুন। অন্যের প্রতি সঠিক মনোভাব রাখলে তারা আপনাকে পছন্দ করবে, সমর্থন করবে। এই অধ্যায়ে সেই উপায়টি জানানো হলো। প্রতিদিন কয়েক হাজার বার এই ঘটনাটা ঘটে। একটি গোষ্ঠী বা সমিতির অধিবেশন পর্ব চলছিল। উদ্দেশ্য পদোন্নতি, চাকরিতে নিযুক্তি, ক্লাবের সদস্যতা, সম্মান জ্ঞাপন, কাউকে কোম্পানির নতুন প্রেসিডেন্ট নিযুক্ত করা, নতুন সুপারভাইজার, নতুন সেলস ম্যানেজার মনোনীত করা। দলটির সামনে একটি নামের প্রস্তাব পেশ করা হলো। চেয়ারম্যান প্রশ্ন করলেন, এ বিষয়ে আপনাদের কি মতামত? মতামত জানানো হয়। অনেকের নামে ভালো সূচক কথা শোনা যায়, বড় ভালো মানুষ, সবাই ওর প্রশংসা করে। টেকনিক্যাল ব্যাপারে সুদক্ষ মানুষটা, মিস্টার এফ, মানুষটা ভালো, সাদামাথা, ভালো লোক। আমার মনে হয় আমাদের দলের সঙ্গে মিলে ভালো মতো কাজ করতে পারবে। আবার অনেকের নামে পাওয়া যায় প্রতিকূল প্রতিক্রিয়া, উদাসীন মন্তব্য। আমার মতে ভালো মতো খোঁজ খবর নিয়ে নেওয়া উচিত। শুনেছি অন্যদের প্রতি ব্যবহার তেমন ভালো নয়। শুনেছি পড়াশোনার টেকনিক্যাল বিষয়ে দারুণ কর্মপটু, যোগ্যতার ব্যাপারে কোনো প্রশ্ন ওঠে না, তবে ওকে যে বাকিরা সহজে স্বীকার করে নেবে এ কথা বলা কঠিন। কেউ তা তেমন শ্রদ্ধা করে না ওকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য। 10টির মধ্যে 9টিকে সে প্রথমে যে বিষয়ে উল্লেখ করা হয় তা হলো পছন্দ বা অপছন্দ, আর বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত দক্ষতা থেকে জনপ্রিয়তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মনোনীত করার সময়ও কিন্তু ওই উপরোক্তটির প্রযোজ্য। শিক্ষা জগতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বেশ কয়টি নতুন শিক্ষক নির্বাচনের সময় আমি উপস্থিত থেকেছি। যখনই নতুন নামের প্রস্তাব পেশ করা হতো, দলের সদস্যদের প্রধান বিবেচ্য বিষয়টি হতো সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে তো।
ছাত্রদের পছন্দ হবে কি? বাকিদের সঙ্গে সহযোগিতা করবে তো? এটা কি অন্যায়? শিক্ষা ব্যবস্থা প্রতিকূল? না। যদি ওই ব্যক্তি সবার পছন্দসই না হয়, তাহলে ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে পড়াতে পারবে না। বিষয়টা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। কাউকে টেনে উপরে তোলা যায় না, তাকে নিচে থেকে ঠেলে তুলতে হয়। আজকালকার ব্যস্ততার যুগে আর একজনকে ঠেলে ওপরের তলায় নিয়ে আসার সময় বা ধৈর্য কারোর কাছেই কিন্তু নেই। তাছাড়া ব্যাপারটা বেশ কষ্টসাধ্য। যার রেকর্ড সবার সেরা তাকেই বেছে নেওয়া হয়। যারা আমাদের ভালো মানুষ মনে করে তারাই আমাদের ওপরের স্তরে ঠেলে তুলে দেন। যত বেশি বন্ধুত্ব গড়ে তুলবেন ততই বেশি ওপরে ওঠার সম্ভাবনা থাকবে। আর সবার প্রিয় হয়ে উঠলে আপনাকে ঠেলে তোলাও সহজ হবে। সফল মানুষ অপরকে পছন্দ করার একটি পরিকল্পনা মেনে চলে। আর আপনি যারা শীর্ষে পৌঁছে যায় তারা অন্যদের পছন্দ করার এইসব পদ্ধতি নিয়ে বিশেষ আলোচনা করে না। আপনি জানলে অবাক হবেন, বহু বড় মাপের মানুষ অন্যদের পছন্দ করার সুস্পষ্ট বিশদভাবে বর্ণিত এমনকি লিখিত পন্থাও অনুসরণ করেন। প্রেসিডেন্ট লিন্ডন জনসনের কেসটা বিবেচনা করে দেখা যাক। রাষ্ট্রপতি হওয়ার অনেক আগেই জনসন নিজেকে পরিচিত করার অদ্ভুত ক্ষমতা বিকশিত করার 10টি পয়েন্টের ফর্মুলা তৈরি করেছিলেন। সেই রাষ্ট্রপতিকে যে কোনো মানুষ পর্যবেক্ষণ করলে বুঝতে পারত যে উনি নিয়মগুলি প্রতিটি কাজে প্রয়োগ করতেন। নিয়মগুলি সরাসরি উল্লেখ করছি। প্রথম, নাম মনে রাখতে শিখবেন। এই কাজটাই অক্ষম হলে বুঝতে হবে আপনার কাজে যথেষ্ট উৎসাহ নেই। দ্বিতীয়, নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে যেন কোনো দ্বিধা না থাকে। নিজেকে নিজের মতো পেশ করায় সংকোচ করবেন না। 3, নিশ্চিন্তে থাকবেন যাতে যে কোনো সমস্যায় আপনি অবিচলিত থাকেন। 4, আত্মদম্ভে মজবুত থাকবেন না। নিজেকে সবজান্তা প্রমাণ করার চেষ্টা করবেন না। 5, কৌতূহলোদ্দীপক আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠুন যাতে আপনার সংস্রবে অন্যরা শিখতে পারে। 6, আপনার ব্যক্তিত্বের বিরক্তিকর বিষয়গুলি খুঁজে বের করুন। যেগুলির ব্যাপারে আপনি সচেতন না সেগুলি খুঁজে সংশোধন করুন। 7, এখন বা আগে কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সংশোধন করে নিন। নালিশ বা দুঃখ মন থেকে মুছে ফেলুন। 8, অন্যদের পছন্দ করার অনুশীলন করুন যতক্ষণ না সত্যিকার শেখা হয়। 9, অন্যের সাফল্যে তাকে অভিনন্দন জানাতে অথবা দুঃখ কি হতাশায় শোক প্রকাশ করতে কখনোই পিছুতেই ভুলবেন না। 10, অন্যদের মনোবল বাড়িয়ে তুলুন, আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তুলুন, তারাও আপনাকে মনে প্রাণে ভালোবাসবেন। রাষ্ট্রপতি জনসনের এই 10টি সহজ সরল অথচ অত্যন্ত শক্তিশালী মানুষকে পছন্দ করার নিয়মগুলি তাকে ভোটের কাঙ্ক্ষিত প্রাপ্তি করে তুলেছিল। তার কংগ্রেসের সমর্থন পাওয়া সহজ হয়ে উঠেছিল। এই 10টি নিয়ম মেনে চলায় প্রেসিডেন্ট জনসনের উন্নতির সহজ সাধ্য হয়েছিল। নিয়মগুলি আবার পড়ুন, লক্ষ্য করবেন এতে কোনো দেনা পাওনার ব্যাপার নেই। আমি কেন যাব ওকে এসে ক্ষমা চাইতে হবে এরকম মনোভাব নেই। আমি সব জানি বাকিরা বোকা এরকম ধারণা নেই। শিল্পোদ্যোগ, ললিত করা, রাজনীতির ক্ষেত্রে বিশাল ব্যক্তিত্বরা হয়তো মহামানব নয়, তবে তারা সকলেই আন্তরিক। তাদের বৈশিষ্ট্য হলো তারা সবার প্রিয়। তবে বন্ধুত্ব কেনার চেষ্টা করবেন না, এটা বিক্রির জন্য নয়, উপহার দেওয়ার সুন্দর ব্যাপার। যদি সেই উপাদানের মানে হয় নির্ভেজাল সুপার আকাঙ্ক্ষা, দেওয়ার আন্তরিক ইচ্ছা ও যাকে দেওয়া হচ্ছে তার প্রতি স্নেহ ভালোবাসা, সত্যিকার শুভেচ্ছা না থাকলে ওই উপহার হয়ে ওঠে নেহাতি একটা ঘুষ। গত বড়দিনের কয়েকদিন আগে আমি একটা মাঝারি মাপের ট্রাক কোম্পানির প্রেসিডেন্টের অফিসে গিয়েছিলাম। আমার কাজ সেরে ওঠার উপক্রম করছি, দেখলাম এক স্থানীয় টায়ার ক্যাব সংস্থা বিতরণ মারফত ওই প্রেসিডেন্টকে পানীয়র উপহার পাঠিয়েছেন। আমার বন্ধু প্রচণ্ড চটে গিয়ে উপহার ফিরিয়ে নিয়ে যেতে বললেন। বিতরক ছেলেটি চলে যাওয়ার পর বন্ধু আমায় বোঝালো, ভুল বুঝবেন না, আমি উপহার দিতে ও নিতে খুব ভালোবাসি। তারপর
বড়দিন উপলক্ষে ব্যবসায় নানা বন্ধু বান্ধব থেকে পাওয়া বেশ কিছু উপহারের উল্লেখ করলেন, কিন্তু উনি বললেন যখন উপহার মানে শুধুই ঘুষ, ব্যবসা করার ফন্দি, সেই উপহার আমি নিতে রাজি নই। 3 মাস আগে ওই কোম্পানির সঙ্গে আমি কাজ করা বন্ধ করে দিই, কারণ ওরা কাজ ভালো করতো না, কর্মচারীদের আমার মোটেও পছন্দ হতো না, অথচ ওদের সেলসম্যান বারবার আমাকে ফোন করত। সবচেয়ে রাগ হয়েছিল, সে বলল গত সপ্তাহে ওই সেলসম্যান আবার এখানে এসেছিল, এত দুঃসাহস, আমাকে বলল আমি আবার আপনার সঙ্গে ব্যবসা করতে চাই, এবছর স্যান্টাকে বলবো আপনার প্রতি যেন একটু বেশি সদয় থাকেন, ওই মদের বোতলগুলি ফেরত না পাঠালে দেখা হলে নির্ঘাত বলতো কি কেমন লাগলো আমাদের উপহার। বন্ধুত্ব কেনা যায় না, কিনতে চেষ্টা করলে দ্বিগুণ ক্ষতি হয়ে যায়। 1, কতগুলি টাকা কড়ি লোকসান হয়। 2, অন্যরা আমাদের প্রতি বিতস্প্রিয় হয়ে ওঠে। বন্ধুত্ব গড়ে তোলার নিজের প্রথম পদক্ষেপ নিন। নেতৃস্থানীয়রা এমন করেন, ও আগে এগিয়ে আসুক না দেখি, ওরা ফোন করুক, আগে ও কথা বললে আমি বলবো। এসব বলা খুব সহজ, অন্যদের উপেক্ষা করাও খুব সহজ। হ্যাঁ, সহজ ও খুব স্বাভাবিক, তবে আচরণটা ভুল। যদি আপনি বন্ধুত্ব গড়ে তোলার দায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, তাহলে সম্ভবত আপনার বেশি বন্ধু জুটবে না। সত্যি কথা বলতে কি, অন্যের সঙ্গে আলাপ করা নিজে থেকে এগিয়ে আসাও নেতৃত্বের লক্ষণ। এরপর যখন কোনো গোষ্ঠীর সঙ্গে দেখা হবে, একটা জরুরি বিষয়ে লক্ষ্য করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি সবার আগে অন্যদের সঙ্গে আলাপ করতে এগিয়ে আসেন। বড় মাপের মানুষই কিন্তু এগিয়ে এসে হাত বাড়িয়ে আপনার সঙ্গে আলাপ জুড়ে দিবে। হ্যালো, আমার নাম চ্যাক, আর লক্ষ্য করুন, দেখবেন বাস্তবিকই ওই ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ, কারণ উনি বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। অন্যের প্রতি সদ্ব্যবহার করুন। যেমন আমার এক বন্ধু বলেছিল, আমি হয়তো ওর জন্য তেমন গুরুত্বপূর্ণ নই, তবে ও আমার জন্য গুরুত্বপূর্ণ, তাই ওর সঙ্গে আলাপ করা দরকার। কখনো লক্ষ্য করেছেন কি, এলিভেটরের অপেক্ষমান মানুষ কেমন স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে? পরিচিত জনের সঙ্গে থাকলে আলাদা কথা, নতুবা কেউই পাশের জনের সঙ্গে কথা বলে না। একদিন আমি একটি পরীক্ষা করে বসলাম, সিদ্ধান্ত নিলাম পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকের সঙ্গে কথা বলবো। এরকমভাবে পরপর 25 বার অপরিচিত মানুষের সঙ্গে কথা বলে দেখেছি, 25 বারই কিন্তু মিষ্টি বন্ধুত্বপূর্ণ ব্যবহার পেয়েছি। অপরিচিত মানুষের সঙ্গে কথা বলাটা হয়তো তেমন শহরে বা ক্রেতা দূরস্থ ব্যাপার নয়, তবে সবাই কিন্তু তা উপভোগ করে। আর সবচেয়ে বড় লাভ হলো, অচেনা লোককে দুটো ভালো কথা বললে সে আনন্দিত হয়, আপনিও খুশি হন, নিশ্চিত হন। তাই যতবার অচেনা লোকের সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনি নিজেও তা উপভোগ করবেন। অনেকটা শীতের সকালে গাড়িটাকে গরম করে নেওয়ার মতো আর কি। সামান্য প্রয়াস করে নতুন বন্ধুত্ব পাতানোর 6টা উপায় বলি। 1, পার্টি, মিটিং, প্লেন, কাজের জায়গা, যে কোনো জায়গায় যে কোনো সময় সুযোগ পেলেই নতুন লোকের সঙ্গে আলাপ করুন। 2, লক্ষ্য রাখবেন অন্যজন যেন আপনার নামটা স্পষ্ট শুনতে ও বুঝতে পারে। 3, লক্ষ্য রাখবেন আপনি যেন অন্যজনের নামটা তারই মতন করে উচ্চারণ করেন। 4, নামটা লিখে নিন এবং অবশ্যই নামটা সঠিক উচ্চারণ করবেন। অনেকে আবার নিজের নামের ভুল উচ্চারণ পছন্দ করেন না, সম্ভব হলে তার ঠিকানা ও ফোন নাম্বার চেয়ে নিন। 5, আপনি যদি নতুন পরিচিতি কারোর সঙ্গে আরও ভালোভাবে পরিচয় করতে চান, তাকে নোট লিখে পাঠান বা ফোন করুন, এটা জরুরি। বেশিরভাগ সফল মানুষ চিঠি বা ফোন মারফত পরে আবার ওই নতুন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। 6, শেষ কথা, অচেনা মানুষকে ভালো কথা, মিষ্টি কথা বলুন, এতে আপনিও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, পরের কাজটা ঠিক মতো করতে পারবেন। এই 6টা নিয়ম কাজে লাগালে বুঝবেন মানুষের প্রতি আপনার সঠিক আচরণ ও মনোভাব রয়েছে। সাধারণ মানুষ কিন্তু এভাবে চিন্তা করে না। মিস্টার সাধারণ মানুষ কখনোই
এগিয়ে গিয়ে কারো সঙ্গে আলাপ করবে না, সে অন্যজনের সঙ্গে এগিয়ে আসার অপেক্ষা করবে। আপনি নিন প্রথম পদক্ষেপটা, সফল মানুষের মতো আচরণ করুন, লোকেদের সঙ্গে আলাপ পরিচয়ের জন্য এগিয়ে আসুন, অন্যদের থেকে একটু অন্যরকম হতে দ্বিধা করবেন না, অন্যজনকে চিনুন ও নিজের পরিচয় জানান। সম্প্রতি আমার সহযোগী ও আমাকে এক শিল্পোদ্যোগ সংক্রান্ত বিক্রির কাজের আবেদকের প্রারম্ভিক স্তরে পরীক্ষা নিতে বলা হয়। দেখলাম ওই আবেদকের, তার নাম দেওয়া যাক টেড, যথেষ্ট যোগ্যতা আছে, বুদ্ধিমান ছেলে, দেখতে শুনতে ভালো আর উচ্চবিলাসী। তবে যে একটা বিষয় দেখে অন্তত অস্থায়ীভাবে আমরা তাকে বাতিল করতে বাধ্য হই। টেডের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ও সবার কাছ থেকে নিখুঁত ব্যবহার প্রত্যাশা করত। ছোট ছোট জিনিসের টেড উত্তক্ত হয়ে উঠত, যেমন ব্যাকরণে ভুল দেখলেই কেউ সিগারেটটা না বোঝালে, বিশ্রী পোশাক পরা দেখলে, আরও কত কি। নিজের এই খুঁত খোঁজার বদ অভ্যাস সম্বন্ধে জানতে পেরে টেড নিজেই অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু ও চেয়েছিল আরও মোটা মাইনের চাকরি। তাই আমাদের কাছে সেই দুর্বলতা দূর করার উপায় জানতে চাইল। আমরা 3টে পরামর্শ দিয়েছিলাম। 1, মেনে নিন পৃথিবীতে কেউ নিখুঁত নির্ভুল নয়। অনেকেই হয়তো বাকিদের চাইতে কম ভুল করে, তবে কেউই কিন্তু নির্ভুল নয়। মানুষের স্বভাবের বৈশিষ্ট্যই হলো সে ভুল করে। 2, মেনে নিন অন্যজন একটু আলাদা, একটু অন্যরকম হতেই পারে। নিজেকে ভগবান মেনে বসবেন না। যেহেতু আপনার থেকে অন্যদের আচার আচরণ ভিন্ন, অথবা তারা অন্যরকম পোশাক পরে, অন্য ধর্ম, পার্টি বা গাড়ি পছন্দ করে, সেজন্য তাকে ঘৃণা বা অপছন্দ করবেন না। অন্যরা যা করছে তাতে আপনার সম্মতির প্রয়োজন নেই, তবে সেই জন্য তাকে পছন্দ না করার কোনো কারণও নেই। 3, সংশোধনকারী হতে যাবেন না। সহ্য করা ও বিনিময়ে সহিষ্ণুতা প্রত্যাশা করার জীবন দর্শন মেনে চলুন। বেশিরভাগ মানুষ ভুল করেছো উক্তিটা মোটেও পছন্দ করে না। কখনো কখনো আপনার নিজের মতামত নিজের মধ্যে সীমিত রাখাই বাঞ্ছনীয়। সচেতনভাবে টেড এই পরামর্শগুলি মেনেছিল। কয়েক মাস পর ও সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি ছিল। এখন সে মানুষকে তাদের মতন করে স্বীকার করে নেয়, 100% ভালো বা মন্দ হিসাবে নয়। তাছাড়া সে বলল, যে জিনিসগুলি দেখে আমি রেগে যেতাম সেগুলো দেখে এখন আমার হাসি পায়। এখন বুঝতে পারি সবাই যদি একই রকম হতো, সবাই যদি নিখুঁত নির্ভুল হতো, জীবনটা বড় নিরস হয়ে উঠত। এই সহজ অথচ গুরুত্বপূর্ণ সত্যটা লক্ষ্য করুন। কেউ সম্পূর্ণ ভালো বা মন্দ নয়, নিখুঁত মানুষ বলে কিছু নেই। অথচ যদি আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে প্রায় সবাই এর মধ্যেই আমরা অপছন্দের নানা কারণ খুঁজে পাবো। একইভাবে যদি সঠিকভাবে চিন্তা করি, অন্যের প্রতি সঠিক আচরণ করি, তাহলে ওই একই মানুষের মধ্যে হয়তো পছন্দসই, এমনকি তাদের শ্রদ্ধা করার মতো অনেক গুণ খুঁজে পাবো। এভাবে ব্যাপারটা দেখুন। আপনার মনটা হলো মানসিক বেতার কেন্দ্র। 2টি সমান শক্তিশালী চ্যানেলে এই বেতার কেন্দ্রে বার্তা বহন করে নিয়ে যায়, চ্যানেল পজিটিভ ও চ্যানেল নেগেটিভ। এবার দেখা যাক কিভাবে আপনার বেতার কেন্দ্র কাজ করে। মনে করা যাক আজ আপনার ব্যবসার ওপর আলা আপনাকে তার অফিসে ডেকে আপনার কাজের পুনরুৎপীক্ষণ করতে বললেন। আপনার কাজের প্রশংসা করে আপনার কাজের আরও উন্নতির জন্য কয়েকটি বিশেষ পরামর্শ দিলেন। আজ রাতে এই ঘটনাটা নিয়ে অবশ্যই আপনাকে ভেবে দেখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। যদি আপনি চ্যানেল নেগেটিভ দেখেন, তাহলে হয়তো ঘোষককে বলতে শুনবেন, সাবধান, যা হোক তোমাকে শেষ করে দিবে। ও একটা দানব, ওর পরামর্শ শুনে কাজ নেই, গোল্লাই যাক। মনে আছে জ্যাকবের ব্যাপারে যোগ কি বলেছিল? সে কি বলেছিল? জোয়ের মতো তোমাকেও জাঁতা কলে পিষতে চায়, বাধা দাও। এর পরের বার ডাকলে ওকে জবাব দিয়ে দিও। আরও ভালো হয় যদি অপেক্ষা না করে আগামীকাল গিয়ে সরাসরি জিজ্ঞাসা করো সমালোচনাগুলির কি মানে। এবার চ্যানেল পজিটিভ দেখুন। শুনবেন ঘোষণাকারী জানাচ্ছেন, মিস্টার জ্যাকব মানুষটা ভালো, পরামর্শগুলো ঠিকই দিয়েছেন,
পরামর্শ মাফিক চলে আমি হয়তো আরো ভালো কাজ করতে শিখব, হয়তো পদোন্নতিও হতে পারে। বুড়ো আমার বড় উপকার করলেন, ওর গঠনমূলক সাহায্যের জন্য আগামীকাল ওকে ধন্যবাদ জানিয়ে আসব। বিল ঠিকই বলেছেন, জ্যাকবের সঙ্গে কাজ করেও সুখ। বিশেষ করে এই কেসে যদি আপনি চ্যানেল নেগেটিভের কথা শোনেন, তাহলে হয়তো ওপরওয়ালার সঙ্গে আপনার সম্পর্ক ক্ষতিগ্রস্ত, এমনকি বিপন্ন হতে পারে। অথচ চ্যানেল পজিটিভ দেখলে আপনি ওপরওয়ালার পরামর্শ মাফিক চলে উপকার পেতে পারেন, তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠার সুযোগ পাবেন। উনিও আপনার আচরণ দেখে খুশি হবেন। চেষ্টা করে দেখুন। মনে রাখবেন, যত বেশি সময় যাবে চ্যানেল পজিটিভ বা নেগেটিভ দেখবেন, তত বেশি প্রেরণা পাবেন ও চ্যানেল বদলানো কঠিন হয়ে উঠবে। কারণ একটি চিন্তা সে পজিটিভ অথবা হ্যাঁ ধর্মী অথবা নেগেটিভ বা না ধর্মী যাই হোক, তার থেকে প্রভাবিত হয়ে মন অনুরূপ চিন্তার একটি সম্পূর্ণ ধারা তৈরি করে নেয়। যেমন আপনি হয়তো কারোর উচ্চারণ ভঙ্গি পছন্দ করেন না, কিছুক্ষণ পরে দেখবেন সেই মানুষটির রাজনৈতিক বা ধর্মবিশ্বাস, তার গাড়ি, ব্যক্তিগত অভ্যাস, স্ত্রীর সঙ্গে সম্পর্ক, এমনকি তার চুল আঁচড়ানোটাও আপনার পছন্দ হচ্ছে না। আর এভাবে চিন্তা করলে আপনি কখনোই নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনার বেতার মাধ্যমকে সম্পূর্ণ আপনার আয়ত্তাধীন, তাই আপনার বেতার কেন্দ্রের চিন্তা ভাবনাগুলি নিজের আয়ত্তে রাখুন। যখন অন্যের কথা ভাববেন, চ্যানেল পজিটিভকে সক্রিয় করে তুলুন। এর মধ্যে যদি চ্যানেল নেগেটিভ ঢুকে পড়ে, থেমে যান, আবার চ্যানেল বদল করুন। এর জন্য শুধু এই মানুষটার একটা গুণ ভেবে দেখুন। সত্যিকার সুশৃঙ্খল প্রতিক্রিয়ার একটি চিন্তা থেকে আর একটিতে পৌঁছে যাবেন, আর আপনি মনে মনে খুশি হবেন। যখন আপনি একা, তখন চ্যানেল নেগেটিভ শুনবেন না চ্যানেল পজিটিভ, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে একমাত্র আপনার কাছে। তবে অন্য কারো সঙ্গে কথা বলার সময় আপনার ভাবনা চিন্তার উপর তার কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। আমাদের মনে রাখতে হবে, অনেকেই অন্যের বিষয়ে সঠিক চিন্তা করার ব্যাপারটা বোঝে না। তাই স্বাভাবিকভাবেই দেখা যায় কেউ এসে আপনাদের উভয়ের পরিচিত তৃতীয় ব্যক্তির ব্যাপারে নিন্দা করতে শুরু করেছে। যেমন একজন কর্মী আপনাকে আর এক কর্মচারী অর্থাৎ তার সহকর্মীর নিন্দনীয় দোষত্রুটি সম্পর্কে জানাতে চায়। এক কোষী এক প্রতিবেশী আপনাকে আর এক প্রতিবেশীর পারিবারিক সমস্যা ব্যাপারে বলতে আগ্রহী, বা একজন মক্কেল তার প্রতিবন্ধী দোষের তালিকা শোনাতে চায়। হ্যাঁ, এরপর আপনি সেই প্রতিদ্বন্দ্বীর কাছে হয়তো যাবেন। এইরকম চিন্তা থেকে ওই রকমের বহু ভাবনা চিন্তার উৎপত্তি হয়। যদি আপনি কারণ নিন্দা শোনেন, সম্ভবত আপনার মনটাও তার প্রতি বিষিয়ে উঠবে, এই আশঙ্কা তো রয়েছেই। সত্যি কথা বলতে, যদি আপনি সাবধান না হন, হয়তো আপনার অসতর্কতা, হ্যাঁ শুধু কি তাই, এই মন্তব্যে এই নিন্দার আগুনে ইন্ধন যোগাবে। এসব জিনিস বুমেরাঙের মতো ফিরে আসে। চ্যানেল পজিটিভ থেকে নেগেটিভে যাওয়া প্রতিরোধ করার দুটি উপায় আছে। এক, যতটা দ্রুত ও ভদ্রভাবে যত শীঘ্র সম্ভব আলোচনার বিষয় বদলে ফেলুন। যেমন, মাফ করো জন, আমি আসলে বলতে চাইছিলাম। দ্বিতীয়টি হলো, সেখান থেকে সরে পড়ুন। যেমন, মাফ করো ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, বা আমায় কাজটা শেষ করতে হবে, আসি কেমন। নিজেকে প্রতিষ্ঠিত দিন, অন্যের পক্ষপাতিত্বে প্রভাবিত হবেন না। চ্যানেল পজিটিভে টিকে থাকুন। অন্যের বিষয়ে শুধুই ভালো প্রশংসনীয় কথা ভাবার পদ্ধতিটা সম্পূর্ণ আয়ত্তে আনতে পারলে আপনি আরও সফল হবেন। একটা অসাধারণ রকমের সফল বীমা সেলসম্যানের গল্প বলি। কিভাবে অন্যের ভালো ভেবে সে লাভবান হয়েছিল। প্রথম যখন ইন্স্যুরেন্স ব্যবসায় ঢুকলাম, সে বলল কাজটা বড় কঠিন মনে হয়েছিল। বিশ্বাস করুন, প্রথমে মনে হয়েছিল যতজন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে, ততগুলি বুঝি প্রতিদ্বন্দ্বী এজেন্ট আছে। তারপরেই যে কথাটা জানতে পারলাম, তা সব ইন্স্যুরেন্স এজেন্ট জানে। অর্থাৎ 10 জনের মধ্যে 9 জন মনে করে তাদের বীমার প্রয়োজন নেই। আমি ভালো কাজ করছি। তার কারণ এই নয় যে আমি ইন্স্যুরেন্সের টেকনিক্যাল ব্যাপারগুলি সব বুঝি, সেগুলিও খুবই জরুরি, আমায় ভুল বুঝবেন না। তবে একথাও সত্যি যে ইন্স্যুরেন্স বিক্রি চেষ্টা করছে এমন বেশ কিছু মানুষ পলিসি ও কন্ট্রাক্টের বিষয়ে আমার চেয়ে বেশি ভালো বোঝেন। এমনকি আমি
তো এমন একজনকে চিনি যে ইন্স্যুরেন্সের বিষয়ে একখানা বই লিখে ফেলেছেন, অথচ মাত্র 5 দিনের আয় বাকি বাকি 5 দিনে একটা মানুষকে ইন্স্যুরেন্স বিক্রি করতে পারেনি। আমার সাফল্য, সে বলে, আমার সাফল্য একটা জিনিসের উপরে গড়ে উঠেছে, আমি যাকে ইন্স্যুরেন্স বিক্রি করি তাকে সত্যিই পছন্দ করি, আবার বলি তাকে আমি পছন্দ করি। আমার সহকর্মীদের মধ্যে কয়েকজন মিথ্যা দাবি করে যে তারা মক্কেলদের মিথ্যা পছন্দ করে, কিন্তু এই ছলচাতুরি মানুষ কেন একটা কুকুরও ধরে দেবে? মিথ্যা ভান করলে আপনার আচরণ, সব চোখ মুখ ভঙ্গি সবই মিথ্যা শোনাবে। কোনো সম্ভাব্য মক্কেলের ব্যাপারে তথ্য সংগ্রহ করার সময় আমিও বাকি এজেন্টের মতোই পরিশ্রম করি। মক্কেলের বয়স, কোথায় কাজ করে, কত উপার্জন করে, সন্তান কয়টি ইত্যাদি জেনে নিই। এছাড়াও আমি এমন কিছু সংগ্রহ করি যা বেশিরভাগ সেলসম্যান উপেক্ষা করেন, অর্থাৎ ওই সম্ভাব্য খদ্দেরকে পছন্দ করার মতো যথেষ্ট কারণ খুঁজে বের করা। হয়তো তার কাজে সেই কারণ খুঁজে পায়, হয়তো বা আগেকার রেকর্ডে কিছু পাওয়া যায়, তবে তাকে পছন্দ করার কয়েকটা কারণ নিশ্চয়ই খুঁজে বার করি। এরপর যখনই ওই সম্ভাব্য মক্কেলের কথা চিন্তা করি, আমি তাকে পছন্দ করার কারণও খুঁজে দেখি। ইন্স্যুরেন্সের বিষয়ে একটিও অক্ষর উচ্চারণ করার আগে সম্ভাব্য গ্রাহককে পছন্দ করার বিষয়টা মনে মনে ভেবে নিই। এই সামান্য পদ্ধতিটা সত্যি ফলপ্রদ। যেহেতু আমি তাকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করতে শুরু করে। কিছুক্ষণ পর টেবিলের দুপাশে বসার বদলে একই পাশে বসে আমরা দুজনের মধ্যে তার ইন্স্যুরেন্সের প্ল্যান তৈরি করি। যেহেতু আমি তার বন্ধু হয়ে উঠি, তাই সে আমার বিবেচনায় সম্পূর্ণ আস্থাবান থাকে। তবে প্রথম দর্শনে লোকে আমাকে স্বীকার করে নেয় না, তবে দেখেছি সে যদি আমি তাকে পছন্দ করি, সেও আমায় মেনে নেয়। আমরা একসঙ্গে ব্যবসা করতে পারি। গত সপ্তাহের কথা, সে বলল, বেশ কঠিন সম্ভাব্য মক্কেলের সঙ্গে তৃতীয়বার দেখা করতে গিয়েছি। দোরগোড়ায় দেখা হলো। আমি তাকে গুড ইভিনিং বলতে না বলতে সে প্রচণ্ড রেগে গালাগাল দিতে শুরু করলো। অনবরত বলেই চলেছে। শেষে ক্লান্ত হয়ে বললেন, খবরদার আর আমার কাছে আসবেন না। ওর সব কথা শোনার পর আমি 1 সেকেন্ড চুপ করে ওর চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর সত্যিকার আন্তরিকতার সঙ্গে মৃদুস্বরে বললাম, মিস্টার এস, আজ কিন্তু আমি বন্ধু হিসাবে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। গতকালই উনি আমার কাছ থেকে $10,000 এন্ডোমেন্ট পলিসি কিনবেন। প্রিমপ্রক শিকাগো সরঞ্জাম বাজারের রাজা হিসাবে পরিচিত। 21 বছর আগে খালি হাতে ব্যবসা শুরু করেন। আজ মেট্রোপলিটন শিকাগোয় সে বছরে $60 মিলিয়ন বেশি সরঞ্জাম বিক্রি করেন। ফোলপক মনে করেন তার সাফল্যের পিছনে রয়েছে ক্রেতাদের প্রতি তার মনোভাব। গ্রাহককে মিস্টার পক বলেন, বাড়ির অতিথির মতো আপ্যায়ন জানানো উচিত। লোকের প্রতি যথার্থ মনোভাব, তাই না? আর এটাই সাফল্যের সবচেয়ে সহজ ফর্মুলা। গ্রাহককে বাড়ির অতিথির মতো আপ্যায়ন জানান। শুধু দোকানেই নয়, বাইরেও এই প্রণালী কার্যকর। গ্রাহক তার মক্কেলের বদলে কর্মচারী শব্দটা ব্যবহার করুন, তাহলে ব্যাপারটা অনেকটা এইরকম শোনাবে। কর্মচারীকে অতিথির মতো আপ্যায়ন করুন। কর্মচারীর প্রতি প্রথম শ্রেণীর আপ্যায়ন করলে প্রথম শ্রেণীর সহযোগিতা ও কর্মোৎপাদন পাওয়া যাবে। আশেপাশে সকলের ব্যাপারে ভালো কথা চিন্তা করলে ভালো ফল পাবেন। এই বইটার প্রারম্ভিক সংস্করণে যারা পুনরুক্ষণ করেছিলেন, তাদের মধ্যে ছিল এক ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধু। ও নিজস্ব ব্যবসা ছিল ম্যানেজমেন্ট কনসালটেন্টি ফার্মে। ওপরের উদাহরণটা পড়ে মন্তব্য করেছিল, অন্যকে পছন্দ করা ও সম্মান দেখানোর এই একটা সুফল। এবার অন্যকে অশ্রদ্ধা করার পরিণাম বলি শুনুন। এটা ছিল আমার এক বন্ধুর ব্যক্তিগত অভিজ্ঞতাটা বেশ তাৎপর্যপূর্ণ বলি শুনুন। আমরা এক অপেক্ষাকৃত ছোট সফট ড্রিঙ্ক বোতলে ভরার কোম্পানিকে কনসাল্টিং সার্ভিস অর্থাৎ কর্ম উপদেশ দেওয়ার কন্ট্রাক্ট পেয়েছিলাম। যথেষ্ট পরিমাপের প্রায় $9,500 কন্ট্রাক্ট ছিল। মক্কেলের তেমন প্রাতিষ্ঠানিক বিদ্যাবুদ্ধি ছিল না। ব্যবসায় দুরবস্থা ছাড়াও সম্প্রতি কয়েক বছরে ও এমন কিছু ভুল করেন যার জন্য ওকে প্রচুর মাসুল দিতে হয়। কন্ট্রাক্ট পাওয়ার 3 দিন পরের কথা। আমি ও আমার সহযোগী ওর সংস্থায় যাচ্ছি। ওর অফিসটা আমার অফিস থেকে গাড়িতে 45 মিনিটের পথ।
এখন মনে পড়ছে না কোত্থেকে ব্যাপারটা শুরু হয়েছিল। তবে আমরা আমাদের মক্কেলের নিন্দা করতে শুরু করি। সম্পূর্ণ ব্যাপারটা সম্পর্কে সচেতন হয়ে ওঠার আগেই আমরা কিন্তু আলোচনা করতে শুরু করেছিলাম। আমরা কথা বলছিলাম কিভাবে ওর নিজের বোকামির জন্য ওর অবস্থা এমন শোচনীয় হয়েছে, অথচ ওই সমস্যা সমাধানের কথা কিন্তু আমরা আলোচনা করছিলাম না। আমার একটা বেশ চতুর মন্তব্য মনে আছে। বলেছিলাম মিস্টার এফের এখনো দাঁড়িয়ে থাকার একমাত্র কারণ ওর বিশাল বেপু। আমার সঙ্গী হেসে বলেছিল আর ওর পুত্রটি বড় যদিও 35 বছর, তবে যে চেয়ারটায় তিনি অধিষ্ঠিত সেখানে বসার তার একমাত্র যোগ্যতা ওর ইংরেজি বলার ক্ষমতা। সারাটা রাস্তা আমরা শুধু মক্কেলের নিন্দি করেছিলাম। দুপুরের অধিবেশনটা ছিল হিম শীতল প্রাণহীন। এখন ভাবলে মনে হয় আমাদের মক্কেল বোধহয় আমাদের কথাগুলো বুঝতে পেরেছিল। নিশ্চয়ই ভেবেছিল এরা ভাবছে আমি বোকা, আমার টাকা নিয়ে যা হয় একটা বুঝিয়ে দিলেই বোধহয় চলবে। দুদিন পর ওই মক্কেলের কাছ থেকে 2 লাইনের একটা চিঠি পেলাম। তাতে লেখা ছিল আমাদের কনসালটেন্সি সার্ভিসের কন্ট্রাক্ট আমরা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এখনো পর্যন্ত আমাদের কাজ বাবদ যদি কিছু পাওনা থাকে লিখে জানান। মাত্র 40 মিনিটের নিন্দা ও নেগেটিভ চিন্তার ফলে $9,500 চুক্তি আমাদের হাতছাড়া হয়েছিল। আরও দুঃখ হলো যখন পরে জানতে পারলাম আমাদের প্রাক্তন মক্কেল শহরের বাইরের কোনো সংস্থার সাহায্য নেওয়ার চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা যদি ওর গুণগুলো দেখতাম তাহলে হয়তো কাজটা হাতছাড়া হতো না। আর গুণজোর ছিল না তা নয়, প্রায় সবারই কিছু না কিছু গুণ থাকে। সাফল্যের মূল নীতিটা আবিষ্কার করাটা ও সাফল্য উপভোগ করার একটা পন্থা বলি। আগামী 2 দিন যতগুলি সম্ভব আলোচনায় উপস্থিত থাকবেন, 2টি জিনিস লক্ষ্য রাখবেন। কথাবার্তায় কে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে আর কে সবচেয়ে সফল। আমি নিজের কয়েকশো অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি যে সবচেয়ে বেশি কথা বলে আর যে সবচেয়ে বেশি সফল তারা দুজনই কখনোই একই ব্যক্তি হয় না। হয় কোনো রকম ব্যতিক্রম ছাড়া লক্ষ্য করেছি যত সফল হয় সে তত কথাবার্তা ততই উদার হয়। অর্থাৎ সে অন্যজনকে তার ব্যাপারে তার মতামত, কৃতিত্ব, পরিবার ও কাজকর্ম ও সমস্যার ব্যাপারে কথা বলতে উৎসাহিত করে। কথাবার্তার উদারতার ফলে 2টি জরুরি উপায়ে সাফল্য পাওয়া সম্ভব। 1. কথাবার্তায় উদারতার বন্ধুত্ব পরিধি বাড়ায়। 2. কথাবার্তায় উদারতা মানুষকে আরও ভালো চিনতে সাহায্য করে। মনে রাখবেন, সাধারণ জনতা দুনিয়ার নানা কথার চেয়ে নিজের কথা বলায় বেশি আগ্রহী। আপনি তাকে সেই সুযোগটি দিলে সে খুশি হবে। কথাবার্তায় উদারতা বন্ধুত্ব গড়ে তোলার সহজতম, সরলতম, সুনিশ্চিত উপায়। কথাবার্তার উদারতার দ্বিতীয় লাভ হলো এতে মানুষকে ভালো মতো চেনা যায়, যা খুবই জরুরি। অধ্যায় 1-এ যেমন বলেছি, সাফল্যের গবেষণাগারে মানুষেরই অধ্যয়ন করা হয়। আমরা মানুষের ব্যাপারে যত বুঝতে শিখব, তার চিন্তাধারা, দুর্বলতা ও শক্তির ব্যাপারে জানব। তারা যা করে তা কেন করে বুঝব, ততই ভালো মতো আমাদের ইচ্ছে মতো তাদের প্রভাবিত করতে পারবো। একটা উদাহরণ দিই। নিউ ইয়র্কের এক সুবৃহৎ বিজ্ঞাপন কোম্পানি বাকি 5টা কোম্পানির মতোই একটি বিষয়ে বিশেষজ্ঞ। তা হলো তাদের বিজ্ঞাপনের পণ্য জনসাধারণ কেন কিনবে। তবে আর একটা বিষয়েও এই সংস্থা কাজ করছে। এরা প্রতি বছর 1 সপ্তাহ নিজেদের কপিরাইটেড জনতার মাঝখানে কাউন্টারে দাঁড়িয়ে তাদের পণ্যের বিষয়ে জনতার মতামত জেনে আসতে বলেন। জনতার মতামত শুনে কপিরাইটরা আরও ভালো লেখা লিখতে পারে, তা কার্যকর বিজ্ঞাপন তৈরি করার উৎসাহ পায়। বহু প্রগতিশীল ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে দিতে উদ্যোক্ত কর্মচারীদের তথাকথিত টার্মিনাল ইন্টারভিউ নেওয়া হয়। এই সাক্ষাৎকারের কারণ কর্মীকে চাকরি না ছাড়ার কারণ বোঝানো নয়, বরং কেন তারা ছেড়ে যেতে চায় তা জানান। এই হলো কোম্পানির কর্মীদের সঙ্গে সম্পর্কে উন্নতি করতে পারে। কথা শোনার নানা উপযোগিতা আছে। এই শোনার ফলে সেলসম্যানদেরও লাভ হতে পারে। প্রায় লোকে মনে করে ভালো সেলসম্যান মানেই যে ভালো কথা বলতে পারে, দ্রুত কথা বলতে পারে। তবে সেলসম্যানের জায়গায় কিন্তু ভালো বক্তার পরিবর্তে ভালো শ্রোতা পেলে বেশি খুশি হয়। এমন শ্রোতা যে প্রশ্ন করতে পারে ও বাঞ্ছিত উত্তর পেতে পারে। বেশি কথা বলবেন না, শুনুন, বন্ধুত্ব গড়ে তুলুন, শিখুন। যে কোনো সম্পর্কেই অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ সব থেকে বেশি প্রশান্তিদায়ক হতে পারে।
অন্যের জন্য সামান্যতম কাজগুলি করে যে আনন্দ পাবেন, কোনো বাণিজ্যিক কাজে তার 1 থেকে 10 ভাগ উপভোগ করতে পারবেন না। অন্যের প্রতি সঠিক মনোভাব হতাশা দুশ্চিন্তা দূর করে। দুশ্চিন্তার একটি প্রধান কারণ হলো অন্যের প্রতি ভুল মনোভাব। তাই অন্যের ব্যাপারে ভালো কথা বলুন, ভালো চিন্তা করুন, দেখবেন সমস্ত পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠবে। কাজ আপনার মনের মতো না হলেও যদি অপরের প্রতি আপনার মনের ভাব সঠিক থাকে, সেটাই হবে আপনার মানসিকতার প্রকৃত জয়। আপনাকে উপেক্ষা করে অন্যের পদোন্নতি করা হলে কেমন লাগে, বা আপনি যে ক্লাবের সদস্য সেখানে গুরুত্বপূর্ণ পদ না পেলে কেমন লাগবে। মনে রাখবেন, হেরে গেলে আপনার যা অনুভূতি হয় তা আপনার জিততে কত সময় লাগবে তা নির্ণয় করে। পরিস্থিতি আপনার মনমতো না হলেও অন্যের প্রতি সঠিক মনোভাব রাখা দরকার। সেই উপায়টি শিখিয়েছিলেন বেঞ্জামিন ফিয়ারলেস, এই শতাব্দীর সর্বোত্তম ব্যক্তিত্বর একজন। মিস্টার ফিয়ারলেস অতি সাধারণ অবস্থা থেকে ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ হয়ে উঠেছিলেন। উনি বলেছিলেন, আপনি কিভাবে ব্যাপারটা দেখছেন তার উপর পরিস্থিতি নির্ভর করে। যেমন, আমি কখনো শিক্ষককে অপছন্দ করিনি। বাকি ছাত্রদের মতোই আমাকে শাসন করা হতো, তবে আমার সবসময় মনে হতো অন্যায় করেছি বলেই শাসন করা জরুরি হয়ে পড়েছে। তাছাড়া কর্মক্ষেত্রেও বসকে কখনো অপছন্দ করিনি, সবচেয়ে বসকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। তার জন্য যতদূর সম্ভব তার প্রত্যাশার বেশি কাজ করেছি, কখনো কম কাজ করিনি। হতাশ আমিও হয়েছি, যেমন প্রমোশন আশা করলাম অথচ আর একজনের পদোন্নতি হয়ে গেল। তবে কখনোই নিজেকে অফিসের কূটকৌশলের শিকার মনে হয়নি। কখনো মনে হয়নি যে বস আমার বিরুদ্ধে কোনো রকম পক্ষপাত বা অন্যায় করছেন। মন খারাপ করা বা রেগে যে চাকরি ছাড়ে চলে যাওয়ার বদলে যুক্তি দিয়ে ভেবে দেখেছি যে সত্যি অন্যজনের পদোন্নতি প্রাপ্য ছিল। ভেবেছি পরের বার যাতে সুযোগ হারাতে না হয় তার জন্য কি করতে পারি। আবার হেরে গিয়ে কখনো নিজের ওপর চটে যায়নি বা নিজেকে গালাগাল দিয়ে আত্মগ্লানি থেকে সময় অপচয় করিনি। যখন পরিস্থিতি মনের মতো হবে না, বেঞ্জামিন ফিয়ারলেসকে মনে করবেন। দুটো জিনিস করবেন। 1, নিজেকে জিজ্ঞাসা করুন, এর পরে সুযোগটাই নিজেকে আরও উপযুক্ত করে তোলার জন্য কি করা যায়। 2, অন্যের কথায় উৎসাহ হারিয়ে সময় ও কর্মক্ষমতার অপচয় করবেন না, নিজেকে ছোট করবেন না। পরের বার যেন জিত আপনার হয় সেই চেষ্টা করুন। সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই নীতিগুলি কাজে লাগান। 1, আপনাকে ঠেলে তোলা যেন সহজসাধ্য হয়, অন্যদের প্রিয় হয়ে উঠুন। সবাই যেমন ব্যক্তিত্ব পছন্দ করে তেমন হয়ে উঠুন। এতে তাদের সমর্থন ছাড়াও পাবেন সফল হয়ে ওঠার কর্মসূচির ইন্ধন। 2, বন্ধুত্ব গড়ে তোলার প্রথম পদক্ষেপটি নিন। সুযোগ পেলেই নতুন লোকেদের সঙ্গে এগিয়ে গিয়ে আলাপ করুন। অন্যের নাম সঠিকভাবে উচ্চারণ করুন, নিজের নামটাও স্পষ্টভাবে জানান। যাদের আরও ভালোভাবে চিনতে চান তাদের আলাদা করে ব্যক্তিগত চিঠি লিখে পাঠান। 3, মানুষে ভেদাভেদ ও সামর্থ্যের সীমাগুলি স্বীকার করতে শিখুন। কেউ নির্ভুল নয়, তাই এমন প্রত্যাশা করবেন না। মনে রাখবেন, অন্যজনের অন্যরকম হওয়ার সম্পূর্ণ অধিকার আছে, আর অন্যদের সংশোধন করার চেষ্টা করবেন না। 4, চ্যানেল পজিটিভ দেখুন, ভালো ভাবনা চিন্তায় মনোনিবেশ করুন। অন্যের গুণগুলি দেখে তাকে শ্রদ্ধা করতে শিখুন, অপছন্দ বা নিন্দা করবেন না। এবং অন্যের পক্ষপাতিত্ব যেন তৃতীয় ব্যক্তি সম্বন্ধে আপনার ধারণাকে প্রভাবিত না করে। অন্যের ব্যাপারে সুস্থ মনোভাব পোষণ করে আপনিও সুফল পাবেন। 5, কথাবার্তায় ও উদারতা দেখান। সফল মানুষের মতো হয়ে উঠুন, বাকিদের কথা বলায় উৎসাহিত করে তুলুন। অন্যজনকে তার মতামত, মন্তব্য, কৃতিত্ব সম্বন্ধে বলার সুযোগ দিন। 6, সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন, এতে অন্যরাও খুশি হবে, আপনিও আনন্দ পাবেন। 7, কোনো কারণে যদি বা আপনি বা পিছিয়ে পড়েন সেই জন্য অন্যকে দোষারোপ করবেন না। মনে রাখবেন, হেরে যাওয়ার পর আপনার ভাবনা চিন্তাগুলো কিন্তু আপনার জিততে কত সময় লাগবে তা সুনিশ্চিত করে। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।